আমাদের প্রসেসর শিডিউলিং বা আমরা যখন সিপিইউ শিডিউলিং করেছিলাম, আমরা একটা নতুন একটু জিনিস দেখতে চাই, সেটাকে আমরা বলি মাল্টি প্রসেসর শিডিউলিং। আচ্ছা, শিডিউলিং এর জন্য আমরা কয়েকটা অ্যালগরিদম দেখেছিলাম, তোমাদের মনে আছে? ওই যে রাউন্ড রবিন, ফার্স্ট ইন ফার্স্ট আউট, কি যেন ছিল, শর্টেস্ট জব ফার্স্ট, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মনে আছে? এই তোমরা ল্যাবে মনে হয় একটা করতে পারছি না। আচ্ছা, তো ওই যে শিডিউলিং অ্যালগরিদম গুলো ছিল, মনে রাখবা যে আমাদের প্রসেসর ছিল একটা, তাই না? আমাদের প্রসেসর কয়টা ছিল এই ধরনের অ্যালগরিদমের ক্ষেত্রে? একটা প্রসেসর, তারপরে সিপিইউ ছিল একটা। একটা সিপিইউতে আমরা কি করতেছিলাম, যে এখানে যদি আমাদের কিউতে বিভিন্ন প্রসেস থাকে, P1 P2 P3 P4, তাহলে আমরা কি করতেছিলাম, শিডিউলিং করে করে কখনো P1 কে লোড করতেছি, আবার আরেকটাকে সরাচ্ছি, আবার আরেকটাকে লোড করছি, এভাবে আমরা শিডিউলিং করছিলাম না? মানে সিপিইউতে একসাথে তো একটার বেশি লোড করতে পারতেছিলাম না। এখন যদি আমাদের মাইক্রো প্রসেসর একটার বেশি হয় কোনো কারণে, যেমন ধরো আমি যদি চিন্তা করি যে আমাদের কম্পিউটারে এইরকম প্রসেসর আছে, দেখো সিপিইউ 0, সিপিইউ 1, সিপিইউ 2, সিপিইউ 3, তার মানে আমাদের 4টা প্রসেসর আছে। আচ্ছা, তাহলে এখন বলো তো, যদি আমাদের 4টা প্রসেসর থাকে, তাহলে এখন কি আমি এট এ টাইম প্যারালালি একটার বেশি প্রসেস রান করতে পারবো না? আচ্ছা, তাহলে দেখো মাল্টিপল প্রসেসর যদি থাকে, তাহলে আমরা আসলে কি করতে পারবো, এট এ টাইম মাল্টিপল প্রসেসকে প্যারালালি রান করতে পারবো, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আরেকটা জিনিস আমাকে বলো তো, যদি এই সিপিইউটা ধরো, এই সিপিইউটা কাজে ব্যস্ত, এটা বিজি, এই সিপিইউটা বিজি, এটাও বিজি, আর এই দুটা ধরো খালি বসে আছে, তাহলে আমরা এরকম করতে পারি কিনা, ধরো এটার এই আমরা যদি এইভাবে চিন্তা করি, ধরো এরকম চিন্তা করি যে এখানে ধরো এই সিপিইউটার জন্য একটা আলাদা কিউ আছে, এই কিউর ভিতরে P1 P2 P3 তিনটা প্রসেস আছে, তার মানে তিনটা প্রসেস নিয়ে এই সিপিইউ 0 কাজ করতেছে। আর এই প্রসেসরটা ধরো বসে আছে, আইডল বসে আছে, এটাও ধরো আইডল বসে আছে। এই প্রসেসরের কাছে আছে তোমার P4 P5 P6, তাহলে দেখো তো উপরের দুইটা প্রসেসর ফুল বার্ডেন না, অনেক অনেক কাজ নিয়ে, প্রসেস নিয়ে কাজ করতেছে, নিচের দুইটা সিপিইউ খালি বসে আছে। তাহলে আমরা চাইলে কি করতে পারতাম, আমরা চাইলে লোড শেয়ার করতে পারতাম না? দেখো তো, আমরা লোড শেয়ার করতে পারতাম না? চাইলে এখান থেকে দুই একটা প্রসেস কি করতে পারতাম, একে দিতে পারতাম না সিপিইউ কে, যে এই সিপিইউ কে দিতে পারতাম না, কারণ এটা তো কাজ করতেছে না, চুপচাপ বসে আছে। তাহলে এই যে দেখো, তোমার যদি মাল্টিপল প্রসেসর থাকে, তাহলে আমরা একটা সুবিধা হচ্ছে এট এ টাইম মাল্টিপল প্রসেস রান করতে পারবো। আরেকটা জিনিস আমরা কি বলতে পারবো কিনা, যে আমরা লোড শেয়ার করতে পারবো, দেখো তো এটা করতে পারবো কিনা। আচ্ছা, একটা জিনিস দেখো তো, যদি লোড শেয়ার করতে চাও, আমাকে বলো তো, এইটা যদি তুমি লোড শেয়ারিং যদি এনেবল করতে চাও বা অ্যাক্টিভেট করতে চাও, তোমাকে মনে রাখবা এই সিপিইউ গুলো অবশ্যই হোমোজেনাস হইতে হবে, একই টাইপের সিপিইউ হইতে হবে। কেন? দেখো, এটা যদি হয় এরকম যে এই যে উপরের যে সিপিইউ 0, ধরো এটা হচ্ছে তোমার ইন্টেলের প্রসেসর, ঠিক আছে? এটা ধরো ম্যাকিনটশ প্রসেসর, ম্যাকের প্রসেসর। এটা ধরো হচ্ছে তোমার সিপিইউ অ্যান্ড্রয়েড জন্য কি প্রসেসর ইউজ করে, এআরএম, তাই না? এগুলো ধরো এআরএম প্রসেসর। আচ্ছা, আমাকে বলো তো, এই প্রসেসর গুলোর অ্যাড্রেস ইনস্ট্রাকশন আলাদা না? সব কি একই রকম, আর্কিটেকচার আলাদা না? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এই দেখো এইটা ওভারলোডেড, এই প্রসেসরটা ওভারলোডেড, এটা খালি বসে আছে, এখান থেকে একটা প্রসেসকে আমি এখানে শিফট করতে পারবো? পারবো না। কেন বলো তো? এটা কি প্রসেসর? এটা এআরএম প্রসেসর, ঠিক আছে? যেটা বলছিলাম, তাহলে আমাদের প্রথম কথা কি, যে মাইক্রো প্রসেসর গুলো অবশ্যই কি হতে হবে, হোমোজেনাস হতে হবে, একই টাইপের হতে হবে যদি তুমি লোড শেয়ার করতে চাও। 4টা মাইক্রো প্রসেসর যদি 4 ধরনের টাইপের হয়, তাহলে তো 4টাকে 4 ধরনের আলাদা আলাদা কাজ করাইতে হবে, 4টাকে দিয়ে তো আর আমরা তখন কি করতে পারবো না, লোড শেয়ার করতে পারবো না। হ্যাঁ, তোমার যেটা হবে, 4টা আলাদা প্রসেস রান করতে পারে, কিন্তু ডিফারেন্ট টাইপের প্রসেস রান করতে পারবে। এই দুইটা রান করতে পারবো হচ্ছে অ্যান্ড্রয়েডের প্রসেস, আর এইগুলা রান করতে পারবে ইন্টেল বা এটা হচ্ছে ম্যাকিনটশের, যদি আলাদা সিপিইউ থাকে। একটা কথা, তুমি যদি লোড শেয়ারিং করতে চাও, তোমার সিপিইউ গুলো অবশ্যই কি হতে হবে, প্রথম কথা হচ্ছে হোমোজেনাস হতে হবে, এইটুকু বুঝছো কিনা দেখো। আর লোড শেয়ার করতে না চাইলে ইটস অলরাইট, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের আসলে মাল্টিপল প্রসেসর থাকলে লোড শেয়ারিংটা একটা ডেফিনেটলি লুক্রেটিভ জিনিস, এটা করতে পারার কথা। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয়, দেখো এবার আমরা একটু একটা জিনিস বুঝে নিই। দেখো, আমাদের শিডিউলিং অ্যালগরিদম আমরা নতুন করে আর কিছু করার নাই, শিডিউলিং অ্যালগরিদম আগের গুলোই। এখানে হচ্ছে শিডিউলিং অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা একটু পার্থক্য আছে, সেটা একটু দেখার চেষ্টা করছি। দেখো, এখানে আমাদের প্রসেসর হচ্ছে একের বেশি, তাহলে আমরা কি করব যখন আমরা প্রসেস শিডিউলিং করব? দেখো, এই 4টা সিপিইউর ভিতরে আমি যদি এরকম চিন্তা করি, আমি এই পাশে দিলে মুছে দিই,
দেখো এখানে আমাদের সিপিইউ আছে 4টা। এই সিপিইউ 4টার ভিতরে আমি যদি আমি এগুলা এআরএম গুলো মুছে দিলাম, ধরে নিলাম যে সবগুলো হচ্ছে হোমোজেনাস প্রসেসর। আচ্ছা এখন দেখো আমরা কি বলছি, এই একটা প্রসেসরকে আমি ডেডিকেট করলাম হচ্ছে শিডিউলিং এর জন্য, মানে এই একটা প্রসেসর সিপিইউ শিডিউলিং করবে, ঠিক আছে? আর বাকি প্রসেসর গুলো কোনো শিডিউলিং এর কাজ করবে না, তারা শুধু নরমাল কাজ দিলে কাজ করবে। তাহলে অপারেটিং সিস্টেমের যে শিডিউলার যে মডিউলটা, সেটা রান করবে কোথায় দেখো তো, সিপিইউ তে। তাহলে দেখো যেই প্রসেসরে শিডিউলিং এর অ্যালগরিদম গুলো রান করবে, এটাকে আমরা বলি মাস্টার প্রসেসর বা মাস্টার সার্ভার, ঠিক আছে? তাহলে এই একটা সিপিইউ কে আমি ডেডিকেট করে নিলাম, এটা হচ্ছে সার্ভার। এটা যেটা করবে তোমার এই কি বলে 4টা প্রসেসরের জন্য সেই শিডিউলিং এর দায়িত্বগুলো করবে। তাহলে দেখো তো এর সাথে একটা কিউ থাকবে, এই যেরকম কিউ থাকবে। তাহলে এখানে প্রসেস গুলো এসে জমা হবে, P1 P2 P3 P4 P5। তাহলে এই সিপিইউ কি করবে বলতো, এই সিপিইউ হচ্ছে এই কিউর উপরে তোমার রাউন্ড রবিন হোক বা যে কোনো শিডিউলিং অ্যালগরিদম অ্যাপ্লাই করে এখান থেকে প্রসেস ধরে ধরে সে কি করবে, ডিস্ট্রিবিউট করবে, কখনো একে দিবে, কখনো একে দিবে, কখনো একে দিবে। তাহলে মেইন কাজটা আসলে করতেছে কে বলতো, মেইন কাজটা করতে হচ্ছে সিপিইউ 2। তাহলে সিপিইউ 2 কিন্তু ডেডিকেটেড ফর শিডিউলিং। তাহলে এ কিন্তু অন্য কোনো, ঠিক আছে, মানে প্রসেস রানিং এর কাজগুলো করবে হচ্ছে 0 1 আর 3। তাহলে একটা জিনিস আমাকে বলো, তাহলে এই যে 0 1 এইখানে আমরা তাহলে কি বলতো প্যারালালি 3টা প্রসেস রান করতে পারবো না, P1 P2 P3 একসাথে? আচ্ছা এটা এই যে সিপিইউ যে 2 যেটা, এটাতে তো কিছু রান করতে পারছি না, এখানে কি রান করা আছে বলো এই সিপিইউটাতে? এটাতে এই যে শিডিউলার চলতেছে না, সিপিইউ শিডিউলিং এর অ্যালগরিদমটা চলতেছে না? তাহলে একটা জিনিস আমাকে বলো তো, তোমার যদি একটা মাস্টার সার্ভার থাকে, মাস্টার সার্ভারটা তো কি করতেছে বলতো, কোনো অন্য কোনো কাজ করছে না, কালে কি করতেছে বলতো, কাজটা কি করতেছে, শিডিউলিং এর কাজটা করতেছে। তাহলে তুমি একটা সিপিইউর পারফরমেন্স আসলে একটু নষ্ট হচ্ছে না বলতো? 4টার ভিতরে একটা তো ডেডিকেটেড ফর শিডিউলিং, তাহলে একটার পারফরমেন্স আমরা মিস করতেছি না? দেখো এটা বোঝা গেল কিনা। তাহলে একটা মাইক্রোপ্রসেসর কন্টিনিউয়াসলি ব্যস্ত আছে কিসে, শিডিউলিং করতে। আচ্ছা যদি এমন হয় যে এই মাস্টার সার্ভারটা যদি ক্র্যাশ করে কোনো কারণে, মানে এই সিপিইউটাতে যেই সিপিইউটা যদি আছে, এই সিপিইউটা যদি কোনো কারণে কোনো একটা ফল্টের কারণে যদি তোমার অ্যাক্টিভিটি ক্র্যাশ করে যায়, যেমন ধরো সিপিইউ শিডিউলারই ক্র্যাশ করে চলে গেল এই মাইক্রোপ্রসেসর থেকে, বা সিপিইউ টার্মিনেট হলো, তাহলে কি হবে, কি 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 প্রবলেম হতে পারে তো? মানে সিপিইউটা যদি কোনো কারণে মানে ঝামেলা হয়ে যায়, তাহলে শিডিউলার বন্ধ হয়ে যাবে না? তাহলে এই যে তোমার যদি এক একটা ডেডিকেটেড যদি সার্ভার থাকে, তাহলে আমরা কি বলতে পারি না যে সেন্ট্রাল পয়েন্ট অফ ফেইলিয়ার বলতে পারি না? মানে একটা পয়েন্টে যদি ফেল করে তাহলে বাকি সিপিইউ গুলো আইডল বসে থাকবে না? মানে মাস্টারে যদি না থাকে, সে যদি তোমাকে কাজ না দেয়, তাহলে এই বাকি সিপিইউ গুলা কি করবে বলতো, আইডল বসে থাকবে না? আচ্ছা তাহলে দেখো এই অ্যাপ্রোচটা যদি আমি ইউজ করি, যে একটা মাস্টার সার্ভার রাখলাম, এই মাস্টার সার্ভারটাই শিডিউলিং করবে, এই অ্যাপ্রোচটাকে আমরা বলি অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসর শিডিউলিং, মাল্টি প্রসেসর শিডিউলিং, ঠিক আছে? তার মানে আমি যদি একটা মাস্টার সার্ভার রেখে শিডিউলিংটা করি, সেটাকে আমরা বলছি অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসর শিডিউলিং। তাহলে এটার ডিসঅ্যাডভান্টেজ আমরা যেটা দেখলাম, যে সেন্ট্রাল পয়েন্ট অফ ফেইলার, আরেকটা জিনিস হচ্ছে একটা সিপিইউর পারফরমেন্স আমরা টোটালি আনইউজ রাখছি বা আনইউটিলাইজড রেখে দিচ্ছি। তবে সুবিধা হচ্ছে, যেহেতু একটাই সেন্ট্রাল সার্ভার এবং একটাই শিডিউলিং করছে, তোমার সিপিইউ শিডিউলারটা ডেডিকেটেডলি এই প্রসেসরটাতে রান করতে পারবে, এবং তোমার বাকি প্রসেসর গুলো আইডল বসে থাকবে, তারা শুধুমাত্র তাদেরকে যে টাস্ক দেওয়া হবে সেই টাস্ক গুলো কমপ্লিট করবে। আচ্ছা এটা দেখো, এটা যদি আমরা না করি, আমরা যদি বলি যে না ঠিক আছে আমরা ডেডিকেটেড কোনো সার্ভার রাখবো না, তার মানে আমাদের সিপিইউ 4টা আছে, এই ধরো আমাদের সিপিইউ 4টা, C1 C2 C3 C4, তাহলে এই 4টা সিপিইউ আছে, এই 4টা সিপিইউ আলাদা থাক, আমরা 4টা সিপিইউ কে আলাদা রাখবো এবং 4টা সিপিইউ আলাদা আলাদা শিডিউলিং করবে। আচ্ছা এখন দেখো এই যে C1 C2 C3 C4 মাইক্রোপ্রসেসর তুমি যখন ডিজাইন করছো, তোমার এখানে যেহেতু 4টা আলাদা আলাদা প্রসেসর, তাহলে এই 4টা আলাদা প্রসেসরে তুমি চাইলে যেটা করতে পারো, 4টা আলাদা শিডিউলার লোড করতে পারো। মানে ওএস যেটা করতে পারে, এটার জন্য আলাদা শিডিউলার, এটার জন্য আলাদা শিডিউলার লোড করতে পারে, তার মানে প্রত্যেকটার জন্য আলাদা শিডিউলার।
তাহলে কি হবে দেখো, সবাই কিন্তু তার নিজস্ব শিডিউলিং অ্যালগরিদম ইউজ করতে পারবে। তার মানে এই C1, এই যে C1 যে মাইক্রোপ্রসেসর দেখো, এখানে তুমি চাইলে রাউন্ড রবিন চালাতে পারো, এখানে তুমি চাইলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ চালাতে পারো, এখানে চাইলে শর্টেস্ট জব ফার্স্ট চালাতে পারো। তার মানে এক একটা মাইক্রোপ্রসেসরে তুমি এক এক ধরনের অ্যালগরিদম রান করতে পারো। দেখো এই আইডিয়াটা বুঝা যাচ্ছে কিনা। আমাদের যেহেতু প্রসেসর চারটা আলাদা, আমরা চারটা প্রসেসরে চারটা আলাদা শিডিউলার লোড করব, এবং চারটা শিডিউলার আলাদা আলাদা করে কি করবে, তোমার কি রান করবে, নিজস্ব শিডিউলিং অ্যালগরিদম রান করবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, কিউ কয়টা দেখো তো, কিউ মানে প্রসেস কিউ কয়টা? আচ্ছা, কিউ একটা। একটা যদি কিউ হয় তাহলে এই একটা কিউ থেকে সবাইকে ডাটা নিতে হবে না? আচ্ছা, ধরো এটা রাউন্ড রবিন ইউজ করতেছে, তাহলে এটা রাউন্ড রবিন ইউজ করলে কি করবে, এই কিউর উপরই রাউন্ড রবিন চালাবে। আবার এটা দেখো এফসিএফএস চালাচ্ছে, তাহলে এই কিউর উপরই এফসিএফএস চালাতে হবে না? তাহলে একটা জিনিস আমাকে বলো তো, এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা যে প্রসেস পি4 কে এই প্রসেসরও নিয়ে নিল টান দিয়ে, আবার এই প্রসেসরও নিয়ে নিল, এরকম হতে পারে কিনা দেখো তো। যেহেতু তোমার একটা কমন কিউ, দুইটা মাইক্রো প্রসেসরই দুইটা আলাদা আলাদা শিডিউলার রান করতেছে, সেই দুজন কি তোমার একই প্রসেসকে নিয়ে যেতে চলে যেতে পারে না? আচ্ছা, এটা যদি হয় তাহলে আসলে কি হয় বলতো, এই দুইটা প্রসেসরের ভিতরেই পি4 রান করা শুরু করবে না? আচ্ছা, তাহলে এটা তো সিচুয়েশন হয়ে গেল না যে একটা প্রসেসর দুই জায়গায় রান করতে পারে না, তাহলে তো দুই জায়গায় দুই রকমের আউটপুট শুরু হবে। তাহলে আমাকে কি করতে হবে, যে আমরা রেঞ্জ কন্ডিশনে আটকানোর জন্য সেমাফোর পড়ছিলাম না, যে সেমাফোর দিয়ে আমরা অ্যারে লক করে নিতে পারি বা ডাটা স্ট্রাকচার লক করে নিতে পারি, মনে আছে? যদি তোমার এখানে কমন কিউ থাকে, আমরা এই সেমাফোর দিয়ে এটাকে লক করে নিতে পারি না, যে আমি যখন এখান থেকে একটা প্রসেস নিব তখন এটাকে লক করে তারপর সেখান থেকে কি করবে, একটা করে প্রসেস নিব। তাহলে এই অ্যাপ্রোচে যদি আমি যাই যে প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা করে শিডিউলার এবং কোনো মাস্টার সার্ভার নাই, এটাকে আমরা বলি সিমেট্রিক মাল্টি প্রসেসর শিডিউলিং। আগেটা ছিল অ্যাসিমেট্রিক, এটা হচ্ছে সিমেট্রিক মাল্টি প্রসেসর শিডিউলিং, এসএমপি। তাহলে সিমেট্রিকে আমাদের সুবিধা যেটা দেখো, এখানে কোনো মাস্টার সার্ভার বলে কিছু, সবগুলো সার্ভার প্রসেস সিপিইউ আলাদা, বাট প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা করে শিডিউলার লাগবে, এবং কিউ থাকবে একটা, একটা থেকেই সব প্রসেসর ডাটা নিবে। তবে অবশ্যই প্রসেস কি করতে হবে, এই কিউ থেকে যখন একটা করে প্রসেস নিবে অবশ্যই কিউটাকে লক করে নিতে হবে। তাহলে একটু কিন্তু সময় নষ্ট হবে এই জায়গায়, তাই না? কারণ তুমি যখন লক করে একটা প্রসেসকে নিচ্ছ তখন আরেকটা সিপিইউ কে কিন্তু বসে থাকতে হচ্ছে। আচ্ছা দেখো, আমরা যেটা বলছিলাম যে আমরা এসএমপি এর ক্ষেত্রে কি বললাম, যে আমাদের একটা কিউ থাকবে, কিউ থেকে আমাদের ডাটাগুলো নিতে হবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, এটার তাহলে একটু আবার ডিসঅ্যাডভান্টেজ কি মনে হচ্ছে, যে যেহেতু একটা কিউ থেকে আমরা ডাটা নিব তাহলে এখানে আবার একটু টাইম নষ্ট হচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস কি বলতে পারবো দেখো তো, যে প্রত্যেকটা প্রসেসরে যেহেতু শিডিউলার আলাদা আলাদা করে রান করতেছে, তার মানে প্রত্যেকটা প্রসেসরের জন্য একটু ডেডিকেটেড টাইম নষ্ট হবে না শিডিউলিং করতে গেলে? আচ্ছা, তাহলে এখন দেখো এসএমপি ক্ষেত্রে যেটা সুবিধা পাচ্ছি, চারটা প্রসেসরকে আমরা ফ্রি পাচ্ছি প্রসেস রান করার জন্য। আচ্ছা, একটা জিনিস আমরা অ্যাডিশনাল করতে পারি এই এসএমপির ক্ষেত্রে, যে আমাদের ধরো এই যে হচ্ছে আমাদের চারটা সিপিইউ, এই চারটা সিপিইউর জন্য আমরা কিউ ছিল একটা, এই একটা কিউ এভাবে না রেখে আমরা চাইলে এই প্রত্যেকটা প্রসেসরের জন্য আলাদা করে আবার একটা প্রাইভেট কিউ দিতে পারি, এই যে এরকম একটা প্রাইভেট কিউ দিতে পারি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের কমন কিউ ছাড়াও আমরা অ্যাডিশনাল কি করে দিলাম বলতো, প্রত্যেকটা সিপিইউ কে একটা করে আমরা যদি নাম্বারিং করি C0 C1 C2 C3, চারটা প্রসেসর, তাহলে এটা আমি আপাতত মুছে দিচ্ছি, যে এই কমন কিউটা আমরা আপাতত মুছে দিলাম। দেখো, আমাদের কমন কিউ ছাড়াও আমরা অ্যাডিশনাল কি করছি, আমরা যেটা করছি অ্যাডিশনাল চারটা প্রসেসরের জন্য আলাদা করে চারটা কিউ মেনটেন করছি। তাহলে এতে যেটা সুবিধা হবে, আমরা কমন কিউ থেকে দেখো এই প্রসেসরটা P1 P2 P3 কে নিয়ে নিল, এটা ধরো P4 P5 P6 কে নিয়ে নিল, এটা P7 P8 কে নিল, এটা ধরো P9 P10 কে নিল। তার মানে কমন কিউ থেকে মাইক্রোপ্রসেসর গুলো তার নিজের কিউতে প্রসেস নিয়ে চলে আসবে, এইবার এই লোকাল কিউতে সে কি করবে, শিডিউলিং করতে থাকবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? তার মানে তোমার কমন কিউ থেকে শিডিউলিং না করে আমরা কমন কিউ থেকে প্রাইভেট কিউতে নিয়ে আসবো ডাটা, এই প্রাইভেট কিউর উপরে আমরা আলাদা আলাদা শিডিউলিং অ্যালগরিদম অ্যাপ্লাই করবো। দেখো এটা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, এটা হইতে পারে কিনা আমাকে বলো তো। যেমন ধরো আমরা কমন কিউ থেকে ডাটা নিয়ে চলে আসছি, এই প্রত্যেকটা সিপিইউর কাছে কিছু কিছু প্রসেস আছে। আচ্ছা, এমন হতে পারে কিনা দেখো, যে এই C3 প্রসেসটা তার এই দুটা প্রসেস ছিল 7 8 কাজ শেষ করে ফেলছে, এটা 9 10 কাজ শেষ। তার মানে এই দুটা প্রসেসর তার ফাস্টার প্রসেসর বা যাই হোক না কেন,
ফরচুনেটলি তারা তাদের কিউতে যে ডাটা ছিল সেগুলা শিডিউলিং করে রান করে শেষ করে দিছে। এখন আমাকে বলো তো এই লোকাল কিউ তো আর কোনো ডাটা নাই, মানে এটাও খালি, এটাও খালি। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, C0 C1 C2 C3 এর ভিতরে এই চারটা প্রসেসরের ভিতরে উপরের দুইটা প্রসেসর এখনো ব্যস্ত না? আচ্ছা, উপরের প্রসেসর দুইটা ব্যস্ত কারণ তাদের কাজ এখনো শেষ হয়নি, রাউন্ড রবিন হোক বা যাই হোক একটার পর একটা প্রসেস চলতেছে। নিচের দুইটা প্রসেসর খালি বসে আছে না? তাহলে খালি যদি বসে থাকে, এখন আমাকে একটা জিনিস বলো তো, যে আমার কমন কিউ তো কোনো ডাটা নাই, তার মানে আর কোনো প্রসেসও নাই। তাহলে এই কারেন্ট সিচুয়েশনে আমরা আসলে কি বলতে পারি না যে এই চারটা প্রসেসরের ভিতরে কি আসে কি লোডটা কি ব্যালেন্সড অবস্থায় আছে নাকি ইমব্যালেন্স লোডিং আছে? বলতে এখন এই অবস্থায় ইমব্যালেন্স আছে, কারণ নিচের প্রসেসর দুইটা খালি বসে আছে। তাহলে কি করা যেতে পারে? ওই যে আমরা লোড শেয়ারিং এর কথা বলছিলাম না, লোড শেয়ারিং। তাহলে এখন কি করা যেতে পারে? তো এখন আমরা কি করতে পারতাম, এখন আমরা চাইলে ওই দুইটা প্রসেসর থেকে কিছু ডাটা যদি সরাই নিয়ে এসে আমরা কি করতে পারতাম, নিচের দুইটাকে দিতে পারতাম। তাহলে আমাদের লোড শেয়ারও হইতো এবং আমরা কি বলতে পারতাম বলতো, এটাকে লোড ব্যালেন্সিং ও বলতে পারি না? তার মানে তুমি যদি দেখো যে তুমি ওভার বার্ডেন, তাহলে তোমার কিছু কাজ তুমি কি করতে পারো, আরেকটা মাইক্রোপ্রসেসরকে হ্যান্ড ওভার করতে পারো। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি লোড শেয়ারিং, অথবা যেটা আমরা বলছি লোড ব্যালেন্স হবে। তার মানে মাইক্রোপ্রসেসর গুলোর মধ্যে আমরা লোড ব্যালেন্স করতে পারি। আচ্ছা, একটা টার্ম দেখো, আমরা একটু একটা টার্ম বলে নেই, এটাকে আমরা বলি প্রসেসর অ্যাফিনিটি। এটা মানে হচ্ছে যে একটা প্রসেসকে তুমি যখন একটা মাইক্রোপ্রসেসরে লোড করবা, তার মানে ধরো এই প্রসেস P1 CPU 0 তে লোড হলো, তাহলে এই প্রসেসটা সাধারণত এই মাইক্রোপ্রসেসরেই তার কাজটা শেষ করে বের হয়ে যাওয়ার কথা উচিত আসলে। তার মানে একটা মাইক্রোপ্রসেসরে তুমি যদি একটা প্রসেসকে লোড করো, এইটাকে তুমি যদি এই মাইক্রোপ্রসেসরই কাজ শেষ করে কমপ্লিট করো, তাহলে আমরা আসলে কি করলাম বলতো, এই প্রসেসটাকে তো আর অন্য কোথাও মুভ করা লাগছে না, তাই না? যদি এই প্রসেসরই তার লাইফ টাইম শেষ করতে পারে, মানে একটা প্রসেসকে আমি শিফট করব না, একটা মাইক্রোপ্রসেসরে লোড করার পরে আমি ওই মাইক্রোপ্রসেসরই তাকে তার কাজ শেষ করাবো। তাহলে একটা প্রসেস চাইলে এটা বলতে পারে যে আমাকে একটা পার্টিকুলার প্রসেসরে লোড করলে ওখান থেকে আর সরানো যাবে না। তার মানে আমাকে যদি C0 তে লোড করো, C0 বাইরে আমাকে কি করা যাবে না, সরানো যাবে না। এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রসেসর অ্যাফিনিটি। তার মানে একটা প্রসেস চাইলে বলে দিতে পারে যে আমাকে একটা মাইক্রোপ্রসেসরে যদি লোড করো, সেই মাইক্রোপ্রসেসর থেকে সরানো যাবে না। এটার আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ধরো দেখো এই হচ্ছে আমাদের চারটা প্রসেসর, ঠিক আছে? C0 C1 C2 C3। আচ্ছা, এই চারটা প্রসেসরের ভিতরে আমাদের ধরো এই C1 প্রসেসরের ভিতরে একটা আইও ডিভাইস আছে, ইনপুট আউটপুট ডিভাইস আছে, যেটা অন্য কোনো মাইক্রোপ্রসেসরের সাথে নাই। আচ্ছা, এখন একটা চিন্তা করো, প্রসেস P1 এর ধরো এই আইও ডিভাইসটা লাগবে, তাহলে আমাকে কেউ বলতে পারবে যে P1 কে কোন প্রসেসরে শিডিউলিং করতে হবে? এই আইও ডিভাইসটা অন্য কোনো প্রসেসরের সাথে নাই, এই মাইক্রোপ্রসেসরের সাথে আছে। তাহলে P1 কে তুমি যদি এখানে শিডিউল করো, তাহলে কি কাজ হবে? এটা তো কাজ করবে না, তাই না? কারণ এখানে তো ডিভাইসটা নাই। তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে, ওই ডেডিকেটেডলি এই মাইক্রোপ্রসেসরই শিডিউল করতে হবে। এবং এখান থেকে তাকে কিন্তু আর বেরও করা যাবে না, খেয়াল করে দেখছো? কারণ তার কিন্তু রানিং টাইমের ভিতরে এই আইও ডিভাইসটা লাগবে। তাহলে এই প্রসেসটাকে যেহেতু আমি এইখানে লোড করছি C1 এ, এবং আমি C1 থেকে আর তাকে বের করতে পারবো না, তাহলে বলতো যতই আমার এই প্রসেসর গুলো খালি বসে থাক, আমি কি P1 কে এখান থেকে এখানে আনতে পারবো? আচ্ছা, তাহলে এই যে আমরা ঘটনাটা বললাম, এটাকে আমরা বলছি অ্যাফিনিটি। যে একটা প্রসেসরকে তুমি যদি একটা প্রসেসকে যদি একটা প্রসেসরে লোড করো এবং যদি ওই প্রসেসরেই তুমি তার লাইফ টাইম শেষ করো, সেটাকে আমরা বলছি অ্যাফিনিটি। তাহলে এই যে অ্যাফিনিটির কথা বললাম, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার হার্ড অ্যাফিনিটি, একটাকে বলি আমরা সফট অ্যাফিনিটি। ঠিক আছে? হার্ড অ্যাফিনিটি মানে হচ্ছে কোনোভাবেই একটা প্রসেসকে এক সিপিইউ থেকে আরেক সিপিইউতে সরানো যাবে না, এটা হচ্ছে হার্ড অ্যাফিনিটি। এই হার্ড অ্যাফিনিটি তুমি চাইলে সিস্টেম কল দিয়ে বলে দিতে পারো, একটা প্রসেস চাইলে বলে দিতে পারে সিস্টেম কল দিয়ে যে আমাকে যদি একটা মাইক্রোপ্রসেসরে লোড করো, ওখান থেকে আর কোনোভাবেই সরাবা না আমাকে। এটাকে আমরা বলছি হার্ড অ্যাফিনিটি। তাহলে সফট অ্যাফিনিটি মানে কি, তুমি চাচ্ছ যে তোমাকে না সরানো হোক, বাট যদি দরকার পড়ে বা যদি কোনো কারণে লোড ব্যালেন্সিং করতে হয়, তাহলে কি করব আমরা, দরকার পড়লে একটা প্রসেসকে কি করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায়
শিফট করতে পারবো, এটাকে আমরা বলছি সফট অ্যাফিনিটি। এটা বোঝা গেছে কিনা? হার্ড অ্যাফিনিটি, সফট অ্যাফিনিটি। আচ্ছা, তাহলে এই যে আমরা হার্ড অ্যাফিনিটি কথা বললাম, হার্ড অ্যাফিনিটি মানে হচ্ছে প্রসেসকে কোনোভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা যাবে না। আর সফট অ্যাফিনিটি মানে হচ্ছে চাইলে শিফট করা যাবে। তাহলে এই যে শিফট করব, কিভাবে শিফট করব? দেখো, এটার জন্য আমাদের আরেকটা কথা বললেই শেষ হয়ে যায়। এটা ধরো আমাদের এই হচ্ছে সিপিইউ 0, আর ধরো এটা সিপিইউ 4। এই কিউতে ধরো অনেক প্রসেস আছে, P1, P2, P3, P4, আর এটার ভিতরে কিছুই নাই, খালি। আচ্ছা, এখন দেখো অপারেটিং সিস্টেম যেটা করতে পারে, অপারেটিং সিস্টেম দুই ভাবে লোড ব্যালেন্স করতে পারে। একটা হতে পারে পুশ মাইগ্রেশন। পুশ মাইগ্রেশন মানে হচ্ছে ওএস কি করবে, 200 মিলি সেকেন্ড পর পর, যেটা লিনাক্স করে, একটা সফটওয়্যার রান করবে। ওই সফটওয়্যারটার কাজ হবে এই প্রত্যেকটা সিপিইউর কিউ গুলা চেক করা। তাহলে কিউ চেক করে যদি তুমি ইনব্যালেন্স দেখো, তখন ওই সফটওয়্যারটাই এখান থেকে দুইটা প্রসেসকে কেটে এনে এই জায়গায় নিয়ে চলে আসবে, P3, P4। এটাকে আমরা বলছি পুশ মাইগ্রেশন। তার মানে একটা ডেডিকেটেড আলাদা সফটওয়্যার, যেটা 200 মিলি সেকেন্ড, মানে লিনাক্সের ক্ষেত্রে আমরা বলছি, একটু পর পর রান করবে এবং চেক করে দেখবে যে মাল্টি প্রসেসরের গুলো ব্যালেন্স লোডে আছে কিনা। যদি না থাকে, তাহলে যেটা ওভারলোডেড সেখান থেকে কিছু প্রসেস নিয়ে এটাতে নিয়ে চলে আসবে। আচ্ছা, এখন যদি এমন হয়, তার মানে একটা ডেডিকেটেড সফটওয়্যার এই কাজটা করছে। আরেকটা অ্যাপ্রোচ যেটা হতে পারে, যে দেখো কোনো ডেডিকেটেড সফটওয়্যার নাই, তার মানে এটাও নাই, এটাও নাই। তাহলে এখন দেখো কোনটা খালি বসে আছে বলতো? এই প্রসেস C4, এটা খালি বসে আছে না প্রসেসর? আচ্ছা, এটা খালি বসে আছে এবং দেখো এটা ওভারলোডেড, C0 ওভারলোডেড। তাহলে একটা যেটা করতে পারে, এখানে একটা আলাদা শিডিউলার আছে না? আমরা তো বলেছি প্রত্যেকটাতে আলাদা করে শিডিউলার আছে। তাহলে এই শিডিউলারটা কি করবে দেখো, এই শিডিউলারটা চেক করে দেখবে, যদি সে খালি বসে থাকে, সে তখন অন্য মাইক্রোপ্রসেসরের কিউ গুলো অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, অন্য মাইক্রোপ্রসেসরের কিউ গুলো অ্যাক্সেস করে যদি দেখে যে এটা ওভারলোডেড, তখন সে কি করবে, এইখান থেকে একটা দুইটা প্রসেসকে জোর করে ধরে নিয়ে সে নিজের কিউতে নিয়ে চলে আসবে। তাহলে এখানে কিন্তু সে কি করলো, আরেকটা মাইক্রোপ্রসেসর থেকে প্রসেস নিয়ে চলে আসলো। এটাকে আমরা বলছি, এটাকে আমরা পুশ মাইগ্রেশন না বলে এটাকে আমরা বলি পুল মাইগ্রেশন। তার মানে একটা মাইক্রোপ্রসেসরের ভিতরে যে শিডিউলার রান করছে, এটা চাইলে আরেকটা প্রসেস থেকে কি করতে পারে, একটা সিপিইউর কিউ থেকে ডাটা নিয়ে চলে আসতে পারবে। এটাকে আমরা তাহলে বলছি পুল মাইগ্রেশন। এখানে কিন্তু ডেডিকেটেড কোনো সফটওয়্যার নেই। আচ্ছা, এটা করতে গেলে অবশ্যই যেটা করতে হবে, এই যে C4 যখন 3 এবং 4 কে আনলো, তখন কি করা লাগবে বলতো? এটাকে আগে লক করে নিতে হবে না? এটাকে লক না করে আনতে গেলে তো কি হবে বলতো? এও নিয়ে চলে আসলো 3, 4 কে, আবার এই কিউতে থেকে গেল, তাহলে কি হবে? এখান থেকে যদি তুমি 3 এবং 4 কে নিয়ে যাও, তাহলে এখান থেকে 3, 4 কে সরাই ফেলতে হবে না এই কিউ থেকে? তাহলে এখানে 1 আর 2 থাকবে, 3 আর 4 তো এখানে থাকতে পারবে না, কারণ 3 আর 4 কোথায় চলে আসছে? দেখো যে এখানে চলে আসছে। এটা বোঝা গেছে কিনা দেখো।